নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের সামনেই রয়েছে সুপার কাপ। গত বছরের সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গল কিন্তু এশিয়ার মঞ্চে আরও একবার নাম লেখানোর সাথে সাথে 12 বছর বাদে ক্লাবে ট্রফি এসেছিল। তো আরও একবার কিন্তু ইস্ট বেঙ্গল চাইবে ট্রফি জিতে নিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু ট্রফি ডিফেন্ড করার জন্য চেষ্টা তো চালাবেই। তো অস্কার নানান রকম পরিকল্পনা তৈরি করেছে এই সুপার কাপ নিয়ে। তো সুপার কাপে ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেইং 11টা কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে বেশ কিছু প্লেয়ারের কিন্তু সুপার কাপটা অ্যাসিড টেস্ট হতে চলেছে, সেই সমস্ত প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই নজর রাখবে অস্কার। সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দলকে নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপ ইস্টবেঙ্গলের জন্য খারাপ গেছে। তারা কিন্তু সেরকম কিছু টুর্নামেন্ট থেকে ভালো কিছু রেজাল্ট করতে পারেনি। আইএসএলেও তাদের টুর্নামেন্ট খারাপ গেছে। পয়েন্ট টেবিলের প্রতি বছরই যেরকম তলার দিকে শেষ করে সেরকমভাবেই তলার দিকে শেষ করেছে। কিছুটা এই বছরে পারফরমেন্স ভালো ছিল, কিন্তু তার পরবর্তী সময় আমরা এএফসিতে দেখলাম, এএফসিতে একদমই জঘন্য পারফরমেন্স। ঘরের মাঠে সেইভাবে ভালো ফুটবল না খেলতে পাওয়া, অ্যাওয়ে ম্যাচে গিয়েও এক প্রকার ভালো খেলেও ম্যাচ হারা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সিজনটা ইস্টবেঙ্গলের জন্য মোটেই ভালো যায়নি। তো ইস্টবেঙ্গল দলে কিন্তু ভাঙন তৈরি হয়েছে। আমরা প্রথমে দেখলাম সুপার কাপ চ্যাম্পিয়ন কোচ কার্লেস কোয়াদ্রাত, তার বিদায় ঘটলো। পরবর্তী সময় বেশ কিছু প্লেয়ারের ইনজুরির কারণে তারা সিজন আউট হয়ে যাওয়ার পর বিদেশি প্লেয়ার নতুন করে নিয়ে আসা হলো, নতুন কোচকে নিয়ে আসা হলো, নতুনভাবে একটা সিস্টেম, নতুনভাবে একটা পরিকল্পনায় যেতে চলেছে পরবর্তী সময় ইস্টবেঙ্গল, সেটা অস্কারের হাত ধরে। অস্কারের কথা মতোই দল গঠন হবে। তাই সুপার কাপটা কিন্তু বেশ কিছু প্লেয়ারের জন্য একদম অ্যাসিড টেস্ট হতে চলেছে। যাদের কন্ট্রাক্ট এখনও বাকি রয়েছে, যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাদেরও অ্যাসিড টেস্ট হতে চলেছে। যদি ভালো কিছু পারফরমেন্স করতে পারে, যদি ভালো রকমভাবে কিছু আনতে পারে ট্রফি, তাহলে কিন্তু অবশ্যই তাদেরও থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকম বেশ কিছু প্লেয়ারের দিকে কিন্তু এই সুপার কাপটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু যেরকম পরিকল্পনায় অস্কার যেতে চাইছে, সেই পরিকল্পনাটা কতটা সুপার কাপের জন্য ভালো হবে। এবার দেখো, আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি, ডিফেন্স কিন্তু টুর্নামেন্ট জেতায়, অ্যাটাক কিন্তু ম্যাচ জেতায়। আর সুপার কাপ মানে হচ্ছে নকআউট টুর্নামেন্ট। যেই ম্যাচটা খেলছো সেই ম্যাচটা জেতো, তারপরে পরবর্তী পরিকল্পনা করা যাবে। তো মূলত ম্যাচ জিততে হবে, জেতা ছাড়া কোনো উপায় নেই। তো জেতার জন্য যেটা করতে হবে অ্যাটাকিং ফুটবল, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই ফরমেশনে কিন্তু অবশ্যই অস্কার তার দলকে সাজাবে। যেরকমভাবে প্রস্তুতি পর্ব চলছিল, সেই প্রস্তুতি পর্ব থেকে প্রথম দিকে মনে হচ্ছিল যে 6 বিদেশিকেই যদি আমরা প্লেইং 11-এ প্রথম থেকে বা 5 বিদেশিকে দেখি তাহলে অবাক হব না। কিন্তু তার পরবর্তী সময় ক্লেটন সিলভা গত সিজনে সুপার কাপে চ্যাম্পিয়ন করার পিছনে অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং শেষ মুহূর্তের গোল করে ট্রফি এনেছিল কলকাতায়। তো সেই ক্লেটন সিলভার হঠাৎই বিদায় ঘটে গেছে, তাকে সুপার কাপে দেখা আর যাবে না লাল হলুদ জার্সি গায়ে। তার সাথে সাথে আরও এক নির্ভরযোগ্য ফুটবলার সাউল ক্রেসপো, সে হঠাৎই একটা খারাপভাবে ইনজুরি পাওয়ার জন্য সেও যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে, সে আদৌ খেলতে পারবে কি না। সে যদি না খেলতে পারে তাহলে অবশ্যই আবারও পরিকল্পনার পরিবর্তন করতে হবে অস্কারকে। তো এই মুহূর্তে অস্কার কী রকম পরিকল্পনার কথা ভাবছে? যদি সাউল ক্রেসপো থাকতো তাহলে হয়তো 4-4-2 এই ফরমেশানে যেত, কিন্তু সাউল ক্রেসপো ছিটকে যাওয়ার পরে এটা যেরকম একটা ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য, তার সাথে সাথে রাস্তাও কিন্তু খুলে গেছে অ্যাটাকিং ফুটবল খেলার জন্য। তো ইস্টবেঙ্গলের সুপার কাপের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, তো সেই ম্যাচে আলাদা রকম পরিকল্পনা হতে পারে, কিন্তু ওভারঅল টুর্নামেন্ট জুড়ে যদি পরিকল্পনা ইস্টবেঙ্গল করে, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিছুটা 3-5-2 এই ফরমেশানে টুর্নামেন্টে যাওয়া উচিত। এটা কিন্তু বেস্ট একটা অ্যাটাকিং ফরমেশান হবে, যেখানে গোলকিপার হিসাবে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো প্রফসঙ্গান সিং গিলকে। ডিফেন্স লাইনে 3 ডিফেন্স, সেক্ষেত্রে লালচং নুঙ্গা, আনোয়ার আলী এবং হেক্টর ইউস থেকে 3 ডিফেন্সে কিন্তু খেলানো উচিত। মাঝ মাঠে প্লেয়ার সংখ্যা বাড়াতে হবে, তো সেক্ষেত্রে মাঝ মাঠে 5 জন প্লেয়ার ডিফেন্সিভ মিডিও হিসাবে সৌভিক চক্রবর্তীর সঙ্গে জিকসান সিং বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলবে। কিছুটা
অ্যাটাকিং মিডিও হিসাবে কিন্তু নাওরে মহেশ সিংকে ব্যবহার করা যেতে পারে। উইং ব্যাক হিসাবে কিন্তু একদিকে নিশু কুমার, অপরদিকে ভিষ্ণু। নিশুর ডিফেন্স কোয়ালিটিও ভালো, তার সাথে অ্যাটাকে গিয়ে সাহায্যও করতে পারে। ভিষ্ণুর অ্যাটাকিং কোয়ালিটি খুব ভালো, কিন্তু ডিফেন্স কোয়ালিটি অতটাও ভালো নয়, কিন্তু সেখানে আনোয়ার আছে, অতটা চিন্তার কারণ থাকবে না। এবং আপ ফ্রন্টে জোড়া বিদেশি হিসাবে কিন্তু রাফায়েল মেসি বাউলির সঙ্গে দিমিত্রিয়স রিয়ামান্টাকোসকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা করা উচিত। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট প্লেয়িং 11 হবে, যেখানে একসাথে 5 জন প্লেয়ার কিন্তু অ্যাটাকে সাহায্য করতে পারবে। জোড়া স্ট্রাইকার উপরে, তার থেকে মহেশ কিছুটা ফলস 9 হিসাবে, এবং দুজন উইঙ্গার তারাও কিন্তু ওভারল্যাপিংয়ে গিয়ে কিন্তু যথেষ্ট ভালো অ্যাটাক তৈরি করতে পারবে। পরবর্তী সময় সেলিসের মতন প্লেয়ারকে ব্যবহার করা যেতে পারে পরিবর্তক প্লেয়ার হিসাবে। যদি সাউলকে সেক্ষেত্রে মাঝমাঠে আনা হতে পারে, সেক্ষেত্রে ফরমেশন আলাদা হবে। আমরা সাউলকে বাদ রেখেই একটা পরিকল্পনার কথা ভাবলাম যে এইরকম হতে পারে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, কারণ ইস্টবেঙ্গলের আমরা দেখেছি যে টুর্নামেন্টে তারা খুব বেশি গোল করতে পারেনি, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ইস্টবেঙ্গল গোল পেয়েছিল, গোল করছিল, চান্স অনেক বেশি ক্রিয়েট হচ্ছিল। রাফায়েল মেসি বাউলি পরপর ম্যাচে গোল পাচ্ছিল। ডিমি সেও কিন্তু চেষ্টা করছিল, চান্স ক্রিয়েট করছিল। সবথেকে গুরুত্বপূর্ণ যেই প্লেয়ারের দিকে নজর থাকবে সেটা হচ্ছে ডিমি। অনেক ধুমধাম করে তাকে নিয়ে এলেও সেই রকম পারফরমেন্স ডিমির কাছ থেকে পাওয়া যায়নি। তো হাফ চান্স থেকে ডিমিকে কিন্তু গোল করতে হবে। মূলে কিন্তু ডিফেন্ডাররা তো গিয়ে গোল করবে না, অ্যাটাকারদেরই গোল করতে হবে। তো অবশ্যই অ্যাটাকার এই দুজনের দিকে আলাদা করে নজর থাকবে। তার সাথে সাথে বেশ কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, যেরকম নিশু কুমারের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, তাকেও ভালো কিছু করে দেখাতে হবে, তাহলে কিন্তু তাকে রেখে দেওয়ার চিন্তাভাবনা থাকতে পারে, না হলে হয়তো ফ্রিতেই তাকে ছেড়ে দিতে হতে পারে। ভিষ্ণু তার সাথেও কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে ক্লাব যাবে বলে মোটামুটি স্থির করেছে। তো সেক্ষেত্রে ভিষ্ণুকেও কিন্তু ভালো কিছু করতে হবে। তাকে শুধুমাত্র তার স্কিল, তার ড্রিবলিং দিয়ে কিন্তু হবে না, তাকে কিন্তু চান্স ক্রিয়েট, অ্যাসিস্ট এবং সহজ জায়গা, সহজ সুযোগগুলো থেকে কিন্তু গোল কনভার্সন করতে হবে, গোল করতে হবে। মহেশ সে কিন্তু খুবই ভালো খেলছে এই মাঝ মাঠের রোলটায়। তো মহেশের কাছ থেকে ভালো বল ডেলিভারি কিন্তু পেলে আপফ্রন্টের প্লেয়াররা কিন্তু গোল করতে পারবে। তো সেক্ষেত্রে মহেশকেও কিন্তু কিছুটা নিচে থেকে বল নিয়ে যেতে হবে। জিকসনের সঙ্গে মহেশের একটা ভালো কম্বিনেশন গড়ে তুলতে হবে, এবং সৌভিক চক্রবর্তীর উচিত কিন্তু ডিফেন্সে নেমে সাহায্য করা। যখন প্রয়োজন হবে স্টার ডিফেন্সে যাওয়ার জন্য সৌভিককে সেক্ষেত্রে যদি রাইট ব্যাকে নিয়ে চলে যাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না। সৌভিক সেক্ষেত্রে রাইট ব্যাকে চলে যাবে, লাল লেফট ব্যাকে, সেন্টার ব্যাকে কিন্তু ইউসের সঙ্গে আনোয়ার আলী ডিফেন্স করতে পারবে। তো ওভারঅল কিন্তু এই পরিকল্পনাটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট হতে পারে বলে আমার মনে হয়। এবার একজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সত্যি খুব মিস করবে, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে সাউল ক্রেসপো। সাউল কিন্তু লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান নিয়েছিল। তার আগের সিজনে কিন্তু ওড়িশাকে সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান নিয়েছিল। তো ওভারঅল দেখতে গেলে পুরো যে টিমটা ভালো রয়েছে সেই জায়গায় যদি একটা সাউল থাকতো আরও ভালো হতো। তো যদি সাউল ফেরে খুবই ভালো হবে, তা না হলে যারা হাতে রয়েছে তাদের নিয়েই কিন্তু ভালো কিছু করতে হবে ইস্টবেঙ্গলকে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।